আচ্ছা, আপনাকে যদি একটা প্রশ্ন করা হয়, পৃথিবীতে নিজেরা নিজেদেরকে গালি দেওয়ার মধ্যে কোন জাতি সবচেয়ে সেরা? আমার মনে হয় উত্তরটা আসবে আমরা বাঙালি জাতি। কারণ আমরা নিজেরাই নিজেদেরকে বলি, আমরা বাঙালি, আমাদেরকে দিয়ে কিচ্ছুই হবে না। আমরা অলস, আমরা অসৎ, আমরা দুর্নীতিবাজ। আবার আমরা আমাদের ব্যাপারে এটাও শুনি যে আমরা তৃতীয় বিশ্বের একটা গরিব দেশ। কিন্তু কখনো কি থেমে নিজেকে প্রশ্ন করেছেন যে আমরা এই তৃতীয় বিশ্বের দেশ আসলে হলাম কি করে? আর সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন? বাংলা বা ভারতীয় উপমহাদেশ সবসময় এরকম দরিদ্র ছিল না। একসময় এই অঞ্চলটা ছিল পৃথিবীর অন্যতম সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চল। পৃথিবীর মানুষ এখানে আসতো সম্পদ, বাণিজ্য আর সুযোগের সন্ধান। তাহলে প্রশ্নটা হলো কিভাবে এই সমৃদ্ধ উপমহাদেশটি তৃতীয় বিশ্বের পরিচয়ের সঙ্গে যুক্ত হলো? কারা আমাদেরকে পিছিয়ে দিল? আমরা কি এখনো সেই মানসিকতায় আটকে আছি? আর তার থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো একটা জাতি যখন নিজেকে এইভাবে ছোট করে দেখতে শিখে এটা তার ভবিষ্যতের উপর কি প্রভাব ফেলে। সো আজকের ভিডিওতে আমরা শুধু ইতিহাস জানবো না, আমরা খুঁজে দেখব কিভাবে একটা জাতি নিজের ব্যাপারে নেগেটিভ বিশ্বাস তৈরি করে এবং সেই নেগেটিভ বিশ্বাস কিভাবে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে আমরা এই আমাদের দিয়ে কিছু হবে না মানসিকতা থেকে বের হয়ে আসতে পারি। তো চলুন সেই প্রশ্নটা দিয়ে শুরু করা যাক, আমরা তৃতীয় বিশ্বের দেশ হলাম কি করে? আমরা কি জন্ম থেকেই গরিব ছিলাম? একদমই না। ভারতীয় উপমহাদেশ ছিল পৃথিবীর অন্যতম সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চল। বিশেষ করে বাংলা তার মসলিন, তুলা, রেশম, মসলা এবং কৃষিজাত পণ্যের জন্য এবং ব্যবসায়ের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। তাহলে প্রশ্ন হলো কিভাবে একসময় সম্পদের জন্য বিখ্যাত একটা অঞ্চল বর্তমানে উন্নয়নশীল বিশ্বের প্রতীকে পরিণত হলো? এর উত্তর খুঁজতে হলে আমাদেরকে যেতে হবে ৩০০ বছর পেছনে। প্রথম ধাক্কা, সম্পদের উপর নিয়ন্ত্রণ। ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধ এবং ১৭৬৫ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলার দেওয়ানি লাভের পর পরিস্থিতি দ্রুতই বদলে যায়। এখানে অবাক করা বিষয় হলো একটা ব্যবসায়িক কোম্পানি কিভাবে একটা ভূখণ্ডের কর আদায় এবং প্রশাসনের ক্ষমতা পেয়ে গেল। আর ক্ষমতা পাওয়ার পর বাণিজ্যের নিয়ম বদলে গেল। রাজস্ব আদায় করা হতো এখান থেকেই, আর সেই অর্থেরই একটা অংশ দিয়ে এখান থেকেই পণ্য কেনা হতো। অর্থাৎ যে অর্থনীতি আগে বাইরের মানুষের কাছে পণ্য বিক্রি করে আয় করত, এখন সেই অর্থনীতির উপর বাইরের শক্তি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলো। এর ভয়াবহ ফল দেখা যায় ১৭৭০ সালের ভয়াবহ দুর্ভিক্ষে। এতে কয়েক মিলিয়ন মানুষের মৃত্যু হয় বলে বিভিন্ন ঐতিহাসিক গবেষণায় অনুমান করা হয়। কিন্তু এই দুর্ভিক্ষের মধ্যেও রাজস্ব আদায়ের চাপ অব্যাহত ছিল। কিন্তু এখানেই গল্প শেষ নয়। ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, অথবা আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। চলুন ভিডিওতে ফেরা যাক। একসময় বাংলার মসলিন এবং তুলার তৈরি কাপড় ইউরোপে ব্যাপক জনপ্রিয় ছিল। তারপর ব্রিটেনে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হলো, মেশিনে তৈরি কাপড়ের সংখ্যা বাড়তে থাকলো এবং ভারত ধীরে ধীরে ব্রিটিশ ম্যানুফ্যাকচার গুডসের বাজার এবং কাঁচামালের উৎসে পরিণত হলো। আমাদের অর্থনীতি এমনভাবে বদলে গেল, আমরা নিজেরাই নিজেদের শিল্পের উপর নিয়ন্ত্রণ হারালাম। ১৯ শতকে ভারতীয় বিখ্যাত অর্থনীতিবিদ দাদাভাই নওরোজি এই ঘটনাটাকে ড্রেন অফ ওয়েলথ হিসেবে আখ্যা দিয়েছিলেন এবং ভারত থেকে ঋণের সুদ, বিভিন্ন প্রশাসনিক ব্যয় এবং পেনশন বাবদ সম্পদের একটা বিশাল অংশ ব্রিটেনে চলে যাচ্ছিল। এর সঙ্গে শিক্ষা, প্রশাসনিক কাঠামোর দুর্বলতাও যুক্ত হলো। ঔপনিবেশিক শাসনের মূল লক্ষ্য ছিল শুধু জনগণের সর্বোচ্চ উন্নয়ন নয়, বরং শাসন, নিয়ন্ত্রণ এবং রাজস্ব সংগ্রহ। তারপর আমরা স্বাধীন হলাম, কিন্তু আমাদের সমস্যা শেষ হলো না। দুর্বল প্রতিষ্ঠান, রাজনৈতিক ব্যর্থতা, দুর্নীতি, এইসব আমাদের সমস্যাগুলোকে আরো বড় করলো। এরপর এর সাথে যুক্ত হলো আরেকটা ভয়ঙ্কর ব্যাপার, ব্রেইন ড্রেন। একসময় তারা আমাদের সম্পদগুলো নিয়ে গেছে, আর আজ তারা নিয়ে যাচ্ছে আমাদের মেধা। কিভাবে? উন্নত জীবন, কয়েকগুণ বেশি বেতন, উন্নত ভবিষ্যতের স্বপ্ন দেখিয়ে তারা আমাদের মেধাবী মানুষগুলোকে নিজেদের দেশে টেনে নিচ্ছে। ডাক্তার যাচ্ছে, ইঞ্জিনিয়ার যাচ্ছে, গবেষক যাচ্ছে, উদ্যোক্তা যাচ্ছে। আর একটা মেধাবী মানুষ যখন চলে যায়, তখন শুধু একটা মানুষই চলে যায় না, বরং তার জ্ঞান, তার দক্ষতা এবং ভবিষ্যতে আরো মানুষ তৈরি করার ক্ষমতাটাও চলে যায়। তাই এটিকে শুধু মাইগ্রেশন বললেই পুরো চিত্রটা ধরা পড়ে না, বরং এটা অনেকটা এমন, একসময় আমাদের অর্থনৈতিক সম্পদকে বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। আজ আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ, মানব সম্পদকে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। অবশ্যই মানুষ উন্নত জীবনের জন্য বিদেশ যাবে, সেটা কোনো সমস্যা নয়, কিন্তু সমস্যা হলো কেন আমরা আমাদের সেরা মেধাগুলোকে ধরে রাখার জন্য উন্নত জীবনযাত্রা বা উন্নত সুযোগ তৈরি করতে পারছি না। আর এখানেই সবচেয়ে বড় আইরনি, একসময় আমাদের সম্পদ অন্যেরা নিয়ে গিয়েছিল, আর
আজ আমরা আমাদের সেরা সম্পদ, আমাদের মেধাগুলো নিজেরাই অন্যদের হাতে তুলে দিচ্ছি। তাহলে কি আমরা চিরকাল শুধু অন্যের জন্যই মেধাবী মানুষ তৈরি করে যাব? আমরা যখন নিজের দেশ, নিজের জাতি এবং নিজেদেরকে ছোট করতে শুরু করি, তখন আসলে কি হয়? সাইকোলজিতে একটা টার্ম আছে যেটাকে বলা হয় সেলফ ফুলফিলিং প্রফেসি। অর্থাৎ আপনি যখন বারবার বিশ্বাস করতে থাকেন যে আপনাকে দিয়ে কিছু হবে না, আপনি পারবেন না, তখন আপনার ব্রেনও আস্তে আস্তে সেই রকম আচরণ করতে শুরু করে। চেষ্টা করার শক্তি কমে যায়, ঝুঁকি নেওয়ার মানসিকতা কমে যায়, একবার ব্যর্থ হলে আবার চেষ্টা করার ইচ্ছাটাও কমে যায়। আর শেষ পর্যন্ত যখন আপনি সত্যিই ব্যর্থ হন, তখন বলেন, দেখেছো আমি বলেছিলাম না, আমাকে দিয়ে আসলে হবে না। সো এই একই জিনিস একটা দেশের ক্ষেত্রেও সত্য। যখন আমরা প্রতিদিন বলি যে বাঙালিরা আসলে ভালো না, বাঙালিরা দুর্নীতিবাজ, এই দেশে কিছু হবে না, বিদেশিরা আমাদের চেয়ে ভালো, তখন আসলে আমরা একটা দেশের সমালোচনা করছি না, তখন আসলে আমরা একটা কালেকটিভ আইডেন্টিটি তৈরি করছি। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, যে মানুষ নিজের জাতিকে ছোট করতে থাকে, সে এক সময় নিজের সম্ভাবনাগুলোকেও ছোট ভাবতে শুরু করে। তাহলে কি আমরা ভুলের সমালোচনা করব না? একদমই না। আমরা অবশ্যই ভুলের সমালোচনা করব, দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো, পরিবর্তন চাইবো, কিন্তু বলবো না যে আমরা খারাপ জাতি। আমরা বলবো যে আমাদের সমস্যা আছে ঠিকই, কিন্তু আমরা আমাদের সমস্যা থেকেও বড়। কারণ একটা জাতিকে পিছিয়ে দেওয়ার সবচেয়ে শক্তিশালী অস্ত্র দারিদ্র্য নয়, বরং তার নিজের সম্পর্কে তৈরি করা নেতিবাচক বিশ্বাস। তাহলে সমাধানটা কি দাঁড়ালো? এই দেশ থেকে পালিয়ে যেতে পারলেই বাঁচি? না। ভালো শিক্ষা, ভালো সুযোগ, নিরাপদ ভবিষ্যতের জন্য যে যেখানে ভালো সুযোগ পাবে সেখানে যাবে, এতে দোষের কিছু না। কিন্তু সমস্যা তখনই যখন আমরা ভাবি যে ওরা ভালো জাতি আর আমরা খারাপ জাতি। ইউরোপ আমেরিকার ভালো জিনিস থেকে আমরা শিখবো, তাদের শিক্ষা থেকে শিক্ষা নেব, তাদের টেকনোলজি থেকে শিখবো, তাদের ইনস্টিটিউশন থেকে শিখবো, কিন্তু নিজের পরিচয়কে ছোট করে না। বিদেশে গিয়ে একজন বাঙালি যদি ওয়ার্ল্ড ক্লাস ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক, উদ্যোক্তা হতে পারে, তাহলে এই একই মেধা দিয়ে নিজের দেশে কি কিছু তৈরি করা সম্ভব না? অবশ্যই সম্ভব। শুধু আমাদের মাইন্ডসেটে পরিবর্তন আনতে হবে, যে আমরা দেশকে অন্ধভাবে ভালোবাসবো না, তবে দেশ পরিবর্তন করার দায়িত্ব নিব যার যার জায়গা থেকে। নিজেদের ভুল স্বীকার করব, দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো, শিক্ষায় গবেষণায় বিনিয়োগ করব, নতুন ব্যবসা তৈরি করব, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নিজেদেরকে ছোট ভাবা বন্ধ করব। কারণ ইতিহাস প্রমাণ করেছে যে কোনো জাতি চিরকাল উপরে থাকে না, আবার কোনো জাতি চিরকাল নিচেও থাকে না। এক সময় আমরা হারিয়েছি, এর মানে এই না যে আমরা সারা জীবন হারতে থাকবো। তো পৃথিবীর দরবারে আমাদের সম্মান অন্য কেউ এসে ফিরিয়ে দিয়ে যাবে না, আমাদেরকেই সেটা ফিরিয়ে আনতে হবে। সো আজ থেকে আমাদের একটা মাইন্ডসেট হওয়া উচিত যে আমাদের দিয়ে কিছু হবে না, এটা না, বরং আমরাই কিছু একটা করে দেখাবো। সো এখান থেকে হতে পারে আমাদের আসল কামব্যাকের শুরু।